সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। করোনা মহামারীতে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ শামিউল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সঙ্গে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ওয়েরস্টেডের চৌম্বক ক্ষেত্রের ধারণা, দ্বিতীয় বায়ো-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টার যদি তোমরা পুরো পড়ে ফেলো তাহলে যেসব বিষয় ব্যাখ্যা করতে সক্ষম হবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিলাম। মূলত এটি তোমরা যে কোনো বইয়ের চ্যাপ্টারের শুরুর পেজেই এটা পেয়ে যাবে। তাহলে দেখো, আজকে আমরা মূলত এই প্রথম টপিকস এবং দ্বিতীয় টপিকস, এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে অধ্যায়ের শুরুতে আমি একটু আলোচনা করতে চাই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বোঝায়। তাহলে দেখো, আমরা জানি যে একটি চার্জিত বস্তুর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি হলো কোনো চার্জিত বস্তুকে কোনো স্থানে রেখে দিলে ওই চার্জিত বস্তু আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করে, যে ক্ষেত্রের মধ্যে অন্য আরেকটি চার্জিত বস্তুকে নিয়ে আসলে ওই চার্জিত বস্তুটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। আর এই ক্ষেত্রটি হলো তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ঠিক একইভাবে যদি ওই চার্জিত বস্তুটি গতিশীল হয় তাহলে সে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এটাও চার্জের একটা মৌলিক বৈশিষ্ট্য হলো কোনো চার্জিত বস্তু যখন প্রবাহিত হয় তখন সে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের তৈরি করে, আর একেই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলা হয়। আর এই বিষয়টি প্রথম প্রমাণ করেন 1820-তে ডেনমার্কের বিজ্ঞানী ওয়েরস্টেড, হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড, এবং তিনি তড়িৎ প্রবাহের সঙ্গে চৌম্বকের সম্পর্ক স্থাপন করেন। এই জন্য তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ায় এই অবস্থাটার ধারণা প্রথমেই দেন ওয়েরস্টেড। তাহলে দেখো, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আমরা সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, যে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একেই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ওয়েরস্টেড এই তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রে উৎপন্ন হওয়ার জন্য একটি পরীক্ষা করেন, যেটাকে ওয়েরস্টেডের পরীক্ষা বা ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট বলা হয়। তাহলে এই ক্ষেত্রে তিনি একটি মুক্তভাবে ঘূর্ণনক্ষম চৌম্বক শলাকা নেন, যেটা তোমার চিত্রে দেখতে পাচ্ছ এখানে। এটি একটি মুক্তভাবে ঘূর্ণনক্ষম চৌম্বক শলাকা এবং যার সঙ্গে সমান্তরালে একটি পরিবাহী তার। এই ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে চৌম্বকটির আদি অবস্থান বা আদি অবস্থা। তাহলে দেখো, উনি খেয়াল করেন যখনই এই পরিবাহীতে প্রবাহ চালনা করা হয় তখন এই চৌম্বক শলাকাটা তার পূর্বের অবস্থাতে বিক্ষিপ্ত হয়ে এই অবস্থা ধারণ করে। তাহলে উনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে তাহলে নিশ্চয়ই এই তড়িৎ প্রবাহের ফলে এখানে চৌম্বক ক্ষেত্রের তৈরি হয়, যে চৌম্বক ক্ষেত্র এই উত্তর মেরুকে আকর্ষণ করে তাই উত্তর মেরুটা উপরের দিকে উঠে আসে, আর দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে তাই দক্ষিণ মেরুটা নিচের দিকে নেমে যায়। এবং আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর উনি চারটা সিদ্ধান্তে উপনীত হন। প্রথম দেখো, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটাই পরীক্ষায় তার প্রমাণ। দ্বিতীয়, তড়িৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে। এই কথাটার অর্থ হলো, এই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা যতটুকু বিক্ষিপ্ত হয়
যদি 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় বা প্রবাহের মাত্রা যদি পূর্বের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বিক্ষেপণের মাত্রাও পূর্বের তুলনায় বেড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এই বিক্ষেপণ তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে। তৃতীয়, তড়িৎ প্রবাহের দিক বা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক এই তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। অর্থাৎ উনি খেয়াল করলেন যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হয়, প্রথম ক্ষেত্রে দেখো বাম থেকে ডান দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যে ঘটনা ঘটবে, ডান থেকে বাম দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ঘটনা উল্টা ঘটে। সেক্ষেত্রে দক্ষিণ মেরুটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ বল অনুভব করবে, আর উত্তর মেরুটা বিকর্ষণ বল অনুভব করবে। আর চতুর্থ, তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। অর্থাৎ এখানে আমি এই পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলেই চৌম্বক তার আগের অবস্থায় চলে আসবে। এই হলো ওয়েরস্টেডের পরীক্ষা এবং তড়িৎ প্রবাহের চৌম্বক ক্ষেত্রের ধারণা। তাহলে এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিতে পারি যে কোনো গতিশীল চার্জ বা একটা স্থায়ী চৌম্বক তার চারদিকে যে অঞ্চলে প্রভাব বিস্তার করে তাকে চৌম্বক ক্ষেত্র বলে। যেহেতু চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তাহলে তার অভিমুখ অবশ্যই থাকবে, কারণ আমরা জানি যে সমমেরুতে আকর্ষণ, বিপরীত মেরুতে বিকর্ষণ। এবং কেন এখানে তড়িৎ প্রবাহ বাম থেকে ডান দিকে হওয়ার দরুন উত্তর মেরুটা উপরের দিকে উঠে গেল, দক্ষিণ মেরুটা নিচের দিকে নেমে গেল, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে উত্তর মেরু সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ বল অনুভব করে আর দক্ষিণ মেরু বিকর্ষণ বল অনুভব করে। অর্থাৎ আমার চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা অত্যন্ত জরুরি, যে কখন উত্তর মেরু আকর্ষণ বল অনুভব করবে, কখন বিকর্ষণ বল অনুভব করবে। তাই চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্ণয় করার জন্য 3টি সূত্র তোমাদের আলোচনা করা হয়েছে। প্রথমত এম্পিয়ারের সম্ভরণ সূত্র বা এম্পিয়ার্স সুইমিং রুল। এম্পিয়ার সুইমিং রুলে উনি দুটি জিনিস প্রমাণ করেন, যে একটি তড়িৎবাহী তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটা প্রথম। আর দ্বিতীয়, তড়িৎবাহী তার বিদ্যুৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র তৈরি করে কিন্তু নিজে চুম্বকিত হয় না। এই দুটো জিনিস তিনি প্রমাণ করে। উনি একটি পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে লৌহ চূর্ণের ভিতরে স্থাপন করেন, এবং উনি খেয়াল করেন কোন লৌহ চূর্ণ ওই পরিবাহী তার দ্বারা আকর্ষণ বল, অর্থাৎ ওই পরিবাহী তারের গায়ে লেগে থাকে না। তাহলে এখান থেকে উনি সিদ্ধান্তে উপনীত হন যে পরিবাহী তারটি আসলে চৌম্বকে পরিণত হয় না, সে শুধু চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আর দ্বিতীয়, উনি তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য উনি সাঁতারের সঙ্গে তুলনা করেন, যে তড়িৎ প্রবাহের দিক যদি কোনো লোকের সাঁতার কাটার দিক হয়, তাহলে তার বামবর্তী হাত অর্থাৎ বাম দিকটা সর্বদা উত্তর মেরু নির্দেশ করবে, ডান দিকটা সর্বদা দক্ষিণ মেরু নির্দেশ করবে। এই জন্য দেখো এখানে দেখো এই তীর চিহ্ন দিয়ে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, এখানে লোকটা সাঁতার কাটতেছে একই দিকে, তাহলে তার দেখো বাম হাতটা উত্তর মেরু নির্দেশ করে, ডান হাতটা দক্ষিণ মেরু নির্দেশ করে। এই জন্য দেখো উত্তর মেরু যেহেতু উত্তর মেরুকে বিকর্ষণ করে, তাই দেখো চৌম্বক শলাকাটার উত্তর মেরু নিচের দিকে নেমে গিয়েছে আর দক্ষিণ মেরু উপরের দিকে উঠে গিয়েছে। তাহলে এখান থেকে সহজে আমরা তড়িৎ প্রবাহের দিকে যদি আমাদের মাথা রেখে দিই, তাহলে আমরা বাম দিকটা বলবো যে বাম দিকে উত্তর মেরু আর ডান দিকে দক্ষিণ মেরু। সেটা কার? সেটা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের। এই হলো এম্পিয়ারের সম্ভরণ সূত্র। এরপরে আমরা ফ্লেমিং এর ডানহস্ত রুল। ফ্লেমিং এর ডানহস্ত রুলে উনি বললেন, কোন পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I এর অভিমুখ ডান হাতের মুঠোর বুড়ো আঙ্গুল দ্বারা নির্দেশ করলে, তাহলে বুড়ো আঙ্গুলটাকে যদি আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করি, তাহলে ডান হাতের বাকি আঙ্গুলগুলো যেদিকে বাঁকবে, অর্থাৎ আমি যেদিকে আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করতে পারবো, সেই দিকটা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ। চিত্রে দেয়া আছে, তড়িৎ প্রবাহের দিকে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল লিখে দিলে দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাতটা মুষ্টিবদ্ধ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হয় বা বাম থেকে ডান দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটি বৃত্ত অঙ্কন করলে
ওই বৃত্তের স্পর্শক বরাবর উত্তর মেরু নির্দেশ করবে। একইভাবে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল বা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রুর নিয়মে একটি স্ক্রু বা কর্ককে ঘুরালে সেটি যেদিকে গমন করে সেই দিক যদি আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করি তাহলে ঘূর্ণনের দিক হবে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে খুবই সহজভাবে বোঝার জন্য আমি একটি চিত্র তোমাদের দিয়েছি। দেখো, দুইটা সূত্রের আসলে ব্যাখ্যা প্রায় একই মতো। তাহলে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপরের দিকে। এক্ষেত্রে যদি আমরা ফ্লেমিং এর সূত্র বা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম অনুযায়ী যদি আমরা যাই, তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করব। তাহলে খুব সহজভাবে ওই তারকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এই বৃত্তের ঘূর্ণন 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 কি হতে পারে? ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাহলে নিচ থেকে উপরে বা বাম থেকে ডানের দিকে হলে ঘূর্ণনটা সর্বদা ঘড়ির কাঁটার বিপরীতে হবে। এবং এই ঘড়ির কাঁটার বিপরীতে তুমি যে একটা বৃত্ত অঙ্কন করো, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক উত্তর মেরুর দিক নির্দেশ করবে। তাহলে এভাবে তোমরা যে কোনো বিন্দুতে উত্তর মেরু দক্ষিণ মেরু নির্ণয় করতে পারবে। এবং ঘড়ির কাঁটার দিকে যদি অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে এরকম হবে। যদি এটা ত্রিমাত্রিক অবস্থান বোঝাচ্ছে, আসলে ত্রিমাত্রিক অবস্থান দ্বিমাত্রিকে বোঝানো একটু কঠিন, কিন্তু তোমাদের পরীক্ষা আসলে দ্বিমাত্রিক অর্থাৎ একটি তলের উপরে চৌম্বক ক্ষেত্র নিয়েই বেশি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে দেখো, আমরা যদি কোনো তল বরাবর চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি তাহলে আমরা দুইটা দিক পাবো। যেহেতু তল একটি ভেক্টর, তল ভেক্টরের দুইটা দিক, একটি তল বরাবর উপরের দিকে, একটি তল বরাবর নিচের দিকে। তাহলে তল বরাবর উপরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক বোঝানোর জন্য আমরা কি করি? ডট ডট দিয়ে প্রকাশ করি। এইভাবে বোর্ড করা ডট ডট দেয়া থাকবে। আর ক্রস চিহ্ন দিয়ে আমরা বুঝাই যে এই তল বরাবর, যেই তলের উপরে ক্রস চিহ্ন থাকবে ওই তল বরাবর নিচের দিকে চৌম্বক ক্ষেত্র কার্যকর এখানে। তাহলে দেখো, কোনো একটি তলের উপরে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে চাই তাহলে খুব সহজ। সেটা হলো, এই তীর চিহ্ন যদি আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করি তাহলে দেখো, এই প্রবাহ থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তল বরাবর নিচের দিকে, আর বাম দিকে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তল বরাবর উপরের দিকে। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই, এই টেকনিকটা মনে রাখতে পারলেই তোমাদের জন্য যে কোনো ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র তল বরাবর উপরের দিকে না নিচের দিকে ক্রিয়াশীল তোমরা সেটা বের করতে পারবে। এবং মনে রাখবে যে কোথাও যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে যেই তলের উপরে পরিবাহী তারটি অবস্থিত ওই তলের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় তল বরাবর নিচের দিকে কাজ করবে, না হয় তল বরাবর উপরের দিকে কাজ করবে। তাহলে খুব সহজ বুদ্ধি, তড়িৎ প্রবাহের দিক থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক তল বরাবর নিচের দিকে, আর বাম দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তল বরাবর উপরের দিকে। আমি আবার বলছি, দেখো, তড়িৎ পরিবাহী তারের যেই দিকে তড়িৎ প্রবাহিত হয় তা থেকে ডান দিকের বিন্দুতে যে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক তল বরাবর নিচের দিকে, আর বাম দিকের যে কোনো বিন্দুতে তল বরাবর উপরের দিকে। একইভাবে যদি আমরা এটা ঘুরিয়ে দিই তাহলে যে কোনো দিকেই প্রবাহ দেয়া থাক না কেন তুমি তোমার দিকে করে নিবে, নিয়ে ডান দিক আর বাম দিক বের করবে, তাহলে কখনোই তোমার জন্য সমস্যা হবে না। তাহলে দেখো, আমরা যদি এই দুইটা পরিবাহী তারকে আমরা যদি সমান্তরালে রেখে দেই তাহলে সমান্তরাল এবং বিপরীতমুখী প্রবাহ যদি এই অবস্থা হয় তাহলে দেখো, ভিতরের যে কোনো বিন্দুতে এই প্রথম তার এবং দ্বিতীয় তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে হবে, এবং যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র হবে দুইটা চৌম্বক ক্ষেত্রের যোগফলের সমান, এবং বাইরের যে কোনো বিন্দুতে হবে তাদের বিয়োগফলের সমান। এখন বিয়োগ করব, যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বড় সেখান থেকে যেটা ছোট সেটা বিয়োগ করব আমরা। বিয়োগ করে যদি নিচের দিকের চৌম্বক ক্ষেত্রের মানটা উপরের দিকের চৌম্বক ক্ষেত্রের মানের চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো লব্ধি চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, আর বিপরীত হলে বিপরীতটা বলবো। তাহলে এই হলো আমাদের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা
করার পদ্ধতি। এরপর দেখো আমরা একটু বায়ো-সাভার্টের সূত্র নিয়ে আলোচনা করব, বা এটাকে বলা হয় ল্যাপ্লাসের সূত্র। তাহলে এখানে দেখো কোনো তড়িৎবাহী তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার আমরা মান নির্ণয় করবো কিভাবে, বা কোনো একটি পরিবাহী তার থেকে একটি নির্দিষ্ট বিন্দুতে কোনো পরিবাহী তারের তড়িৎ প্রবাহের ফলে একটি নির্দিষ্ট বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্ট হয় তার মান আমরা কিভাবে নির্ণয় করব। এই সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য সায়েন্টিস্ট বায়ট এবং সাভার্ট তারা দুজন মিলে একটি সূত্র প্রদান করে, তাদের নাম অনুসারে এটিকে বায়ো-সাভার্টের সূত্র, বা শুরুতেই এই সূত্রটাকে আমরা ল্যাপ্লাসের সূত্র বলতাম, কিন্তু পরবর্তীতে 1820 সালে ল্যাপ্লাসের সূত্রটিকে ভিন্নভাবে প্রকাশ করেন সায়েন্টিস্ট ব্যাপটিস্ট বায়ট ও ফেলিক্স সাভার্ট, এবং তাদের নাম অনুসারে বায়ো-সাভার্টের সূত্র বলা হয়। তো সূত্রের বিবৃতিটা এরকম: কোনো নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোগ সরলরেখা ও পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এখানে চিত্রে আমরা একটি পরিবাহী তার নিয়েছি AB, যার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা I। এখানে দেখো বোল্ড করা খুব ক্ষুদ্র একটি অংশ DL অংশের দৈর্ঘ্য নিয়ে আমরা এই DL অংশের দৈর্ঘ্যের জন্য এর মধ্যবিন্দু থেকে R দূরত্বে P বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিলাম এই P বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান DB। তাহলে সূত্রানুসারে আমরা বলতে পারি DB is proportional to I DB, অর্থাৎ উৎপন্ন চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের সমানুপাতিক। দ্বিতীয় আমরা বলতে পারি এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ DB proportional to DL। এরপরে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং P বিন্দুর সংযোগ রেখা আর পরিবাহীর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে DB is proportional to sin theta, এবং এই O বিন্দু আর P বিন্দুর দূরত্ব R, তাহলে DB proportional to 1/r square। তাহলে যখন আমরা DB proportional to I লিখব, তখন দেখো DL R থিটা কনস্ট্যান্ট, এভাবে একটা চলকের সঙ্গে সম্পর্ক দিলে অন্য বাকি চলকগুলোকে আমরা স্থির রেখে দেব। এখন সবগুলো চলকই যদি পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো DB proportional to I dl sin theta by r square। এখানে I dl theta ও r পরিবর্তনশীল। তাহলে এই আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিই, তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক বসাবো কে। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক কে, যেটি মাধ্যমের প্রকৃতি ও রাশিগুলোর এককের উপর নির্ভরশীল। SI একক পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কে এর মান আমরা পাই K is equal to mu naught divided by 4 pi। এখানে মিউ নট হলো বায়ু বা শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা, এবং শূন্য মাধ্যমের জন্য মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁷ ওয়েবার এম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স বা টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। তাহলে এখানে দেখো মিউ নট নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং মিউ নটের যে এককগুলো ওয়েবার, যেটার সঙ্গে তোমরা পরিচিত নও, টেসলা, এখানে টি তারা টেসলা নির্দেশ করে, যেটা চৌম্বক ক্ষেত্রের একক, সেটার সঙ্গে তোমরা পরিচিত নও, এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে কে এর মান বসিয়ে দিলে আমরা সমীকরণ 4.1 থেকে পাই DB is equal to mu naught divided by 4 pi I dl sin theta by r square। এটা হলো ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের জন্য আমি পেলাম শূন্য মাধ্যমের জন্য। যদি এই পরিবাহী তারটি কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে স্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো DB is equal to mu by 4 pi I dl sin theta by r square। এখানে মিউ হলো যে মাধ্যমে তারটি স্থাপিত ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। তাহলে এটি আমরা পেলাম ক্ষুদ্র অংশের ক্ষুদ্র দৈর্ঘ্য DL এর জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। আমি যদি এখন সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য, অর্থাৎ AB অংশের জন্য যদি P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র DL নিয়ে সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা মোট চৌম্বক ক্ষেত্র B is equal to লিখতে পারি summation of DB।
তাহলে মিউ নট বাই 4 পাই সামেশন অফ আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে দেখো যদি এখানে ডিএল বা সাইন থিটা এর মানটা খুব ছোট হয়, অর্থাৎ শূন্যের কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সংজ্ঞা থেকে লিখতে পারবো মিউ নট ডিভাইডেড 4 বাই ইন্টিগ্রেশন আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা শূন্য মাধ্যমের জন্য, আর মিউ বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার হলো যে কোনো মাধ্যমের জন্য। তাহলে দেখো এখানে আমরা এই সূত্র দিয়ে যে কোনো বিন্দুতে কোনো পরিবাহী তারের প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। এখন চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করব? তো আমরা আগে থেকেই জানি যে কোনো পরিবাহী তার থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের দিক তল বরাবর নিচের দিকে, আর বাম দিকের কোনো বিন্দুতে তল বরাবর উপরের দিকে। এখন যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র মূলত ডিএল ও আর এই দুইটি চলকের উপর নির্ভর করে। যদি আমরা চৌম্বক ক্ষেত্রের ভেক্টর রূপ লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড 4 পাই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। দেখো এখানে সূত্রে ছিল আর স্কোয়ার, আমি একটা আর বেশি নিয়েছি, এই জন্য এখানে আর কিউব করে দিয়েছি। তাহলে আমরা যদি পরিবাহী তারের দৈর্ঘ্যের দিক ও পরিবাহী দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, এই দুটো সংযোগ বিন্দুর মধ্যে যদি আমি ক্রস গুণ নিয়ে নিই, তাহলে আমরা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক পেয়ে যাব। তাহলে আমরা যদি চিত্রে চলে যাই, দেখো সাধারণত আমরা তড়িৎ প্রবাহের দিককেই দৈর্ঘ্যের দিক হিসেবে কল্পনা করি। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের দিকের সঙ্গে আর এর যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে দেখো এটা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের দিক হবে। তাহলে আমরা যদি এল থেকে আর এর দিকে যাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের দিক হবে, এবং সেক্ষেত্রে লব্ধি ভেক্টরটি তল বরাবর নিচের দিকে কাজ করবে। দেখো এখানে পি বিন্দু দিয়ে চৌম্বক ক্ষেত্রের দিক ক্রস দিয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ তল বরাবর নিচের দিকে। ঠিক একই ক্ষেত্রে যদি আমরা বাম দিকের কোনো বিন্দু নেই, সেক্ষেত্রে আর এর সঙ্গে যদি আমরা ডিএল এর যদি ক্রস প্রোডাক্ট নেই, তাহলে এল থেকে যদি আমরা আর এর দিকে আসি, তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা তল বরাবর উপরের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারবো। যদি আমরা বি এর এখানে দেখো ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, আমরা যদি পুরো দৈর্ঘ্যের জন্য নিই, তাহলে সেক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল ক্রস আর, বা এটাকে আমরা আরো একটু স্পেশালাইজড করে বা একটু স্পেসিফিকলি বলতে পারি যে মিউ নট আই ডিভাইডেড 4 পাই ডিএল ক্রস এন ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে এনটা কি? এন হলো আর এর দিকে একটি একক ভেক্টর। এইখানে দেখো আর বাই আর কিউব লিখেছি, একটা আর কিউব বেশি লিখতে হয়, আর একটা আর এর জন্য মনে রাখতে হয়। সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা কি করলাম, আমরা আর এর দিকে একটা একক ভেক্টর এন নিলাম, সেটা ডিএল এর সঙ্গে এন এর ক্রস প্রোডাক্ট করে আমরা চৌম্বক ক্ষেত্রে দিক নির্ণয় করতে পারবো। এভাবে এটা প্রথম যে সূত্রটি দেখো সেটি শূন্য মাধ্যমের জন্য, আর দ্বিতীয় সূত্রটি যে কোনো মাধ্যমের জন্য। তাহলে b is equal to mu I divided by 4 pi integration of dl cross m divided by r square। তাহলে দেখো, তাহলে আজকে আমরা আলোচনা থেকে এখন ব্যাখ্যা করতে পারবো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, এবং কোনো পরিবাহী তারের প্রবাহের দরুন পরিবাহী তার থেকে একটি নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক আমরা এখন নির্ণয় করতে সক্ষম হব। এরপরও যদি তোমাদের লেকচারের কোনো অংশ বুঝতে যদি কষ্ট হয় বা তোমরা বুঝতে না পারো, যদি দিক নির্ণয় করতে তোমাদের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে মেইল করতে পারো। আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মেসেঞ্জারে আমার নাম দিয়েছি, মেসেঞ্জারে সার্চ দিলে আমার নাম পেয়ে যাবে। মেসেঞ্জারে ওভার অনলাইনে আমাকে ওভার ফোনে কথা বলতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তোমরা যেটার সাহায্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আশা করি সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখাটাকে চালিয়ে নেবে। এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।